21শে জুলাই মঙ্গলবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন্স। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নওশাদের খোঁচা। তিনি বলেন, আমার স্বাস্থ্যের থেকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য আরও খারাপ। 21শে জুলাই নিয়ে ঋতব্রত শিবিরকে কটাক্ষ হুমায়ুনের, মমতার প্রতি সুর নরম। 21শে জুলাই নিয়ে বিস্ফোরক ফিরহাদ বললেন, প্রতিবাদ করার সাহস ছিল না। পুলিশ দিয়ে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসা হবে, পঞ্চায়েত প্রধানদের বেনজির হুঁশিয়ারি মন্ত্রী দিলীপের। এছাড়াও রয়েছে আরও অনেক খবর। এবার আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ও আরজি কর কাণ্ডের প্রসঙ্গ তুলে সরকারকে তীব্র আক্রমণ করলেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, আমাদের অভয়াকে যেভাবে তার কর্মক্ষেত্রের মধ্যে মারা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ, একজনও যেন ছাড় না পায়, কঠোর ব্যবস্থা নিতে হবে। এদিন খুনসুটির ছলে তাপস রায় তাকে নিজের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার পরামর্শ দিলে নওশাদ সিদ্দিকী জবাবে বলেন, আমার স্বাস্থ্যের থেকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য আরও খারাপ। এরপর রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে একাধিক তথ্য তুলে ধরেন তিনি। নওশাদের দাবি, স্বাস্থ্য খাতে সরকার ৩৫০০ কোটি টাকা ব্যয় করলেও তথ্য অনুযায়ী নার্স ও ডাক্তার মিলিয়ে প্রায় ৬৫% ঘাটতি রয়েছে। তার বক্তব্য, প্রতি ১০০০ জন মানুষের জন্য একজন ডাক্তার এবং প্রতি ৫০০ জন মানুষের জন্য একজন নার্স থাকার কথা, কিন্তু বাস্তবে সেই পরিকাঠামো নেই। এই বিষয়ে তিনি স্বাস্থ্যমন্ত্রীর কাছে চিঠিও দিয়েছেন বলে জানান। তিনি আরও অভিযোগ করেন, অনেক হাসপাতালেই এক্স রে মেশিন থাকলেও টেকনিশিয়ানের অভাবে সেগুলির সঠিক ব্যবহার সম্ভব হচ্ছে না। দ্রুত এই সমস্যার সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি নওশাদ সিদ্দিকীর দাবি, প্রতি ১০০০ জন মানুষের জন্য মাত্র একটি বেড রয়েছে। সরকারি হাসপাতালগুলিতে বিনামূল্যে রোগ নিরাময়ের বিষয়েও একটি হোয়াইট পেপার প্রকাশের দাবি জানান তিনি। এছাড়াও কেন্দ্রীয়ভাবে রেফারাল ব্যবস্থা চালুর দাবি তোলেন আইএসএফ বিধায়ক। তার বক্তব্য, চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে বহু মানুষকে বেসরকারি হাসপাতালের উপর নির্ভর করতে থাকতে হচ্ছে। তিনি আরও দাবি করেন, এক সরকারি বিধায়কের সন্তান প্রসবের জন্য বিপুল পরিমাণ অর্থ দেখানো হয়েছিল। তার মতে এই ধরনের ঘটনা বন্ধ হওয়া উচিত। 21শে জুলাই নিয়ে ঋত শিবিরকে কটাক্ষ হুমায়ুনের, মমতার প্রতি সুর নরম। 2026 সালের রাজনৈতিক পালা বদলের পর প্রথমবার 21শে জুলাই উপলক্ষে তৃণমূলের দুই শিবির আলাদা কর্মসূচি পালন করতে চলেছে। এই আবহে আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে পরোক্ষে কটাক্ষ করে বলেন, যারা বেঈমান তারা তো কেটে পড়েছে। তার বক্তব্য, কোনো রাজনৈতিক নেতা বা নেত্রী কর্মসূচির ডাক দিলে সেখানে মানুষের উপস্থিতি হবে। তিনি আরও দাবি করেন, যাদের দীর্ঘদিন রাজনৈতিকভাবে লালন পালন করা হয়েছিল তারাই শেষ পর্যন্ত দল ছেড়ে চলে গিয়েছেন, যদিও তিনি কারো নাম উল্লেখ করেননি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও দল ত্যাগীদের প্রসঙ্গে বলেন, যারা দল ছেড়ে যেতে চায় তারা যেতে পারে, তবে কঠিন সময়েও যারা দলের পাশে থাকে তারাই দলের প্রকৃত সম্পদ। 21শে জুলাই নিয়ে বিস্ফোরক ফিরহাদ বললেন, প্রতিবাদ করার সাহস ছিল না। দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ফিরহাদ হাকিম 2026 সালের রাজনৈতিক পালা বদলের পর এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে রয়েছেন। এই আবহেই 21শে জুলাই পালন নিয়ে অতীতের অভিজ্ঞতা তুলে ধরে একাধিক মন্তব্য করেন তিনি। ফিরহাদের দাবি, সময়ের সঙ্গে সঙ্গে 21শে জুলাইয়ের শহীদ দিবসের মূল উদ্দেশ্য থেকে কর্মসূচির চরিত্র বদলে গিয়েছিল। শহীদদের স্মরণ করার অনুষ্ঠান ধীরে ধীরে উদযাপনের রূপ নিয়েছিল, যা নিয়ে তাদের অনেকের আপত্তি থাকলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রকাশ্যে প্রতিবাদ করতে পারেননি। তিনি আরও বলেন, তৎকালীন যুব তৃণমূল সভাপতি তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ব্রিগেডের এক সভায় তার হাত থেকে মাইক কেড়ে নেওয়ার ঘটনা আজও তার মনে দাগ কেটে রয়েছে। 1993 সালের 21শে জুলাইয়ের রক্তাক্ত দিনের স্মৃতিও তুলে ধরেন ফিরহাদ। ফিরহাদের মতে 21শে জুলাই তার কাছে শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং আন্দোলন, আত্মত্যাগ এবং মৃত্যুর মুখ থেকে ফিরে আসার এক গভীর ব্যক্তিগত স্মৃতির দিন। তৃণমূল কংগ্রেসের বিভাজনের পর প্রথম 21শে জুলাইকে ঘিরে তার এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে। পুলিশ দিয়ে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসা হবে, পঞ্চায়েত প্রধানদের বেনজির হুঁশিয়ারি মন্ত্রী দিলীপের। রাজ্য বিধানসভায় পঞ্চায়েত দপ্তরের বাজেট আলোচনায় পঞ্চায়েত প্রধানদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, পঞ্চায়েতে না এলে পদত্যাগ করতে হবে, না হলে পুলিশ দিয়ে কোমরে বেঁধে পঞ্চায়েতে নিয়ে আসা হবে। তার অভিযোগ, যারা জোর করে বা অনিয়মের মাধ্যমে পঞ্চায়েতের দায়িত্বে এসেছিলেন তাদের অনেকেই এখন মানুষের সামনে যেতে ভয় পাচ্ছেন, ফলে সাধারণ মানুষের পরিষেবা ও প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে। প্রয়োজনে পুলিশ নিরাপত্তার আশ্বাসও দেন তিনি। দিলীপ ঘোষ আরও জানান, পঞ্চায়েত প্রধানদের হাতে থাকা আর্থিক ক্ষমতা কমাতে নতুন বিল আনা হবে, যদিও সেই বিলে কি কি পরিবর্তন থাকবে তা তিনি বিস্তারিত জানাননি।
মন্ত্রী বলেন, বর্তমানে পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে 20,48,000-এরও বেশি মানুষের কাছে বিভিন্ন ধরনের ভাতা পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি দপ্তরের প্রায় 1 লক্ষ কর্মী রয়েছেন, যাদের নিয়োগ সংক্রান্ত তথ্য স্পষ্ট না থাকলেও নিয়মিত বেতন দিতে হচ্ছে। নিয়োগের স্বচ্ছতা আনতে পঞ্চায়েত দপ্তরের 11,000 শূন্য পদে রাজ্য লোক সেবা কমিশনের মাধ্যমে নিয়োগের কথা ঘোষণাও করেন তিনি। তার বক্তব্য, প্রশাসনিক জবাবদিহি বৃদ্ধি, পরিষেবা আরও কার্যকর করা এবং নিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। 1 সেপ্টেম্বর থেকে সরকারি কাজে বাধ্যতামূলক বাংলা, নতুন ভাষা নীতি ঘোষণা শুভেন্দুর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরামর্শকে মান্যতা দিয়ে রাজ্যের নতুন ভাষা নীতি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভায় তিনি জানান, আগামী 1 সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের সরকারি কাজের সর্বস্তরে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হবে। রাজ্যের অভ্যন্তরীণ সব সরকারি চিঠিপত্র, নির্দেশিকা ও বিজ্ঞপ্তি বাংলা ভাষাতেই লেখা হবে। কেন্দ্র বা অন্য রাজ্যের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বাংলার পাশাপাশি হিন্দি ভাষাও ব্যবহার করা হবে। রবিবার জাতীয় গ্রন্থাগারে শব্দ সংগ্রহশালা উদ্বোধনের সময় অমিত শাহ বাংলা ভাষার মর্যাদা ও ব্যবহার বৃদ্ধির আহ্বান জানিয়ে শুভেন্দুকে একটি চিঠি দেন। সোমবার বিধানসভায় সেই চিঠি পাঠ করে মুখ্যমন্ত্রী নতুন ভাষা নীতির ঘোষণা করেন। চিঠিতে শাহ প্রশাসন, শিক্ষা ও জনজীবনে ভারতীয় ভাষার ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন। ভূমি ও ভূমি সংস্কার দপ্তর থেকে মুখ্যমন্ত্রীর দপ্তর পর্যন্ত সরকারি ফাইল, নোটিং, চিঠিপত্র, নির্দেশিকা এবং এফআইআর বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দেন তিনি। রাজ্য সরকার সেই প্রস্তাবগুলিকেই কার্যকর করতে নতুন ভাষা নীতি ঘোষণা করেছে। হুগলি থেকে ভবানীপুরে গা ঢাকা, পুলিশের জালে অভিষেক ঘনিষ্ঠ বাহুবলী খোকন। আদালতে বিক্ষোভ বিজেপির। তোলাবাজি, মারধর, লুটপাট, ভোট পরবর্তী হিংসা, অবৈধ বালি খাদান চালানো, বাড়ি ভাঙচুর ও হুমকির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা মিসবাউদ্দিন মল্লিক ওরফে খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাকে আদালতে তোলা হলে কঠোর শাস্তির দাবিতে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান এবং তাকে লক্ষ্য করে ডিমও ছোড়েন। বিজেপি নেতা ইকবাল হোসেন মল্লিকের দাবি, গত বিধানসভা ভোটের পর খোকনের নেতৃত্বে এলাকায় সন্ত্রাস চলেছিল এবং বিজেপি কর্মীদের ঘরছাড়া হতে হয়েছিল। তিনি অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান। জানা গিয়েছে, ধৃত মিসবাউদ্দিন মল্লিক বর্তমানে পরশুরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এবং তার একটি ঠিকাদার সংস্থা রয়েছে। কয়েক বছর আগে তার তারকেশ্বরের চাপাডাঙ্গার অফিসে ইডি তল্লাশি চালিয়েছিল। পূর্বতন সরকারের আমলে তার বিরুদ্ধে নিজের দলের নেতা জয়দেব জানাকে মারধরের অভিযোগ উঠলেও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ। রাজ্যে পালা বদলের পর তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হলে তদন্ত শুরু হয় এবং রবিবার গভীর রাতে ভবানীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পরশুনা থানার পুলিশ। গ্রেপ্তারের পর সমাজ মাধ্যমে তার একাধিক ছবি ভাইরাল হয়েছে। বিভিন্ন ছবিতে তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং চাকরি দুর্নীতিতে অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছে। 21 জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ। বিধানসভায় মদন মিত্রকে বক্তব্য রাখতে বললেন শুভেন্দু। 21 জুলাইকে ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই সোমবার প্রাক্তন বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন 21 জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় তিনি দাবি করেন, কমিশন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকেনি এবং নির্বাহী তদন্তের রিপোর্টে অসঙ্গতি ছিল। তার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো নথি জমা দেননি। পাশাপাশি তিনি ঘোষণা করেন, 21 জুলাই কাণ্ডে কেউ নতুন করে এফআইআর করতে চাইলে ফের তদন্ত শুরু হবে এবং সরকারও সহযোগিতা করবে। এদিন 21 জুলাইয়ের নিহতদের স্মরণে ফিরাদ হাকিম ও মদন মিত্র উঠে দাঁড়ান। এরপর শুভেন্দুর অনুরোধে বক্তব্য রাখেন মদন মিত্র। তিনি স্পিকার ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। মদন মিত্র প্রশ্ন তোলেন, কেন চ্যাটার্জি কমিশনের রিপোর্ট এতদিন প্রকাশ করা হয়নি। তিনি এ বিষয়ে একটি হোয়াইট পেপার প্রকাশের দাবি জানান এবং সরকারের কাছে আবেদন করেন, জনগণের কাছে যদি এই ঘটনার কোনো তথ্য থাকে তা যেন সরকার গ্রহণ করে বিচার প্রক্রিয়ায় কাজে লাগায়। তার বক্তব্য, আমরা চাই বিচার হোক, কারণ আমিও সাক্ষ্য দিয়েছিলাম, আমিও জানতে পারলাম না আমার বিচারটা কি হলো। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে অনুব্রতের বিরুদ্ধে নতুন মামলা। আদালতের নির্দেশে তদন্ত শুরু। প্রাথমিক স্কুলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ঋতব্রত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, জীবন কৃষ্ণ সাহা সহ মোট 6 জনের বিরুদ্ধে সিউড়ি থানায় মামলা রুজু হয়েছে। অভিযোগ, 2017 সালে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কারো কাছ থেকে 6 লক্ষ, আবার কারো কাছ থেকে 3 লক্ষ, আবার কারোর কাছ থেকে 2 লক্ষ টাকা নেওয়া হলেও চাকরি হয়নি এবং টাকা ফেরত দেওয়াও হয়নি। অভিযোগকারী কল্যাণ ঘোষের দাবি, তার পাশাপাশি তার বোন এবং কয়েকজন পরিচিতও টাকা দিয়েছিলেন।
তাদের নিয়োগপত্র দেওয়া হলেও পোস্টিংয়ের উল্লেখ না থাকায় কেউই চাকরিতে যোগ দিতে পারেননি। পরে চাকরি পাকা করতে আরও টাকা দাবি করা হয়েছিল বলেও অভিযোগকারী জানান 2017 সাল থেকে তিনি পুলিশের কাছে অভিযোগ জানালেও অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় কোনো পদক্ষেপ করা হয়নি। পরে আদালতের দ্বারস্থ হলে বিচারকদের নির্দেশে সিউড়ি থানার পুলিশ মামলা রুজু করে এবং তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অনুব্রতদের বিরুদ্ধে 2টি জামিনযোগ্য ধারায় মামলা হয়েছে। তবে অভিযোগ প্রসঙ্গে অনুব্রত মণ্ডল কোনো প্রতিক্রিয়া জানাননি। নতুন করে খুলবে 21শে জুলাইয়ের ফাইল, আশ্বাস শুভেন্দু অধিকারীর। তৃণমূল সরকারের আমলে তৈরি কমিশনের রিপোর্ট প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন নতুন করে 21শে জুলাইয়ের ফাইল খোলা হবে। তার দাবি, কমিশন নিহতদের পরিবারকে 25 লক্ষ টাকা ও আহতদের পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়ার সুপারিশ করেছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 25,000 টাকা দিয়েছিল। শুভেন্দু অধিকারী বলেন, মৃত ভুক্তভোগীদের শহীদ হিসেবে গণ্য করা উচিত। তিনি জানান, আহত ও ক্ষতিগ্রস্ত পরিবার চাইলে নতুন করে এফআইআর করার সুযোগ দেওয়া হবে এবং ক্ষতিপূরণের বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, যারা ভুক্তভোগীদের ব্যবহার করে মন্ত্রী মুখ্যমন্ত্রী হয়েছেন তাদের থেকে দূরে থাকার আহ্বান জানান। টাকা না দিলে বিয়ে কর, নয়তো সারা রাত নাচ। 2 নৃত্যশিল্পীকে কুপ্রস্তাব দিল টিটি, ব্যবস্থা নিল পূর্ব রেল। ট্রেনের ভেন্ডার কামরায় ওঠার অভিযোগে 2 তরুণী নৃত্যশিল্পীকে চরম অশ্লীল ভাষায় আক্রমণ এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে এক টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি বনগাঁয় ব্যাপক শোরগোল তৈরি করেছে। অভিযোগের পর পূর্ব রেল অভিযুক্ত টিটিকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে বিভাগীয় তদন্ত শুরু করেছে। অভিযোগ অনুযায়ী শুক্রবার ঋতিকা সাহা ও অষ্টি সাহা ভুলবশত ভেন্ডার কামরায় উঠে পড়েন। বনগাঁ স্টেশনে ওই টিটি তাদেরকে আটক করে 2,500 টাকা জরিমানা দাবি করেন। টাকা দিতে না পারায় তাদের একটি ঘরে নিয়ে গিয়ে মানসিক হেনস্থা করা হয় বলে অভিযোগ। তরুণীদের দাবি, টাকা না দিলে একজনকে তাকে বিয়ে করতে হবে এবং অপরজনকে সারা রাত নাচতে হবে বলে কুপ্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি তাদের মা ও নাচের শিক্ষিকাকেও ফোন করে গালিগালাজ করা হয় বলে অভিযোগ। ঘটনার ভিডিও রেকর্ড করলেও তা জোর করে ডিলিট করানোর অভিযোগ উঠেছে। শনিবার বনগাঁ জিআরপি থানায় এফআইআর দায়েরের পর নৃত্যশিল্পীরা বিক্ষোভ দেখান। পূর্ব রেল বিষয়টি জানতে পেরে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। অভিযোগকারীদের আদালতে জবানবন্দি দেওয়ার কথা রয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি ও টিকিট পরীক্ষকদের অফিসে সিসিটিভি বসানোর দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। দিল্লিতে সিজেপির সংসদ অভিযান ঘিরে উত্তেজনা, নাড্ডার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের আর্জি। দিল্লি পুলিশের নিষেধাজ্ঞা ও 163 ধারা উপেক্ষা করে সোমবার সংসদ অভিযানের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে উত্তেজনা ছড়ায়। ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠি চার্জ করে। এরপর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আন্দোলনকারীরা তাদের দাবি সংবলিত পিটিশন সরকারের কাছে জমা দেন। নাড্ডা বিক্ষোভকারীদের অবিলম্বে অবস্থান কর্মসূচি শেষ করে প্রশাসনকে সহযোগিতা করার আবেদন জানান। দিল্লি পুলিশের পক্ষ থেকেও শান্তি ও জনশৃঙ্খলা বজায় রাখা এবং গুজব ও ভুল তথ্য থেকে দূরে থাকার সতর্কবার্তা দেওয়া হয়েছে। ককরোচ জনতা পার্টি 3টি দাবিতে আন্দোলনের ডাক দিয়েছিল। তাদের দাবি, আন্দোলনকারী সোনামের নিঃশর্ত মুক্তি, নিট পরীক্ষার বিতর্কের দায়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিট পরীক্ষার্থীদের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া। সরকারের সঙ্গে বৈঠকের পর আন্দোলন প্রত্যাহার করা হয় কিনা সেদিকেই নজর রয়েছে। সংসদ সংখ্যা কমতেই ক্ষমতা হারালেন অভিষেক, সংসদে তার জায়গা নিলেন সুদীপ। তৃণমূলের সংসদ সংখ্যা কমে 8। রাজ্যে পালা বদলের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে ভাঙনের পাশাপাশি সংসদীয় রাজনীতিতেও বড় ধাক্কা খেলেও ঘাসফুল শিবির। এনসিপিআইতে 20 জন সাংসদের বিদ্রোহ ও যোগদানের জেরে লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা 28 থেকে কমে দাঁড়িয়েছে 8-এ। এর প্রভাব পড়েছে লোকসভার আসন বিন্যাসে। সংসদের বাদল অধিবেশনের শুরুতেই তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম সারির আসন পরিবর্তন করা হয়েছে। তার জায়গায় এনসিপিআই এর সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বসানো হয়েছে। সংসদ সূত্রে জানা গিয়েছে, এনসিপিআই এখন এনডিএর অন্যতম প্রধান শরিক হওয়ায় তাদের দলনেতা হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রথম সারিতে জায়গা দেওয়া হয়েছে। সংসদ সংখ্যা কমে যাওয়ায় তৃণমূলের সংসদীয় মর্যাদা ও আসন বিন্যাসে এই পরিবর্তন হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বিপল।